নমস্কার, সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের ২৩তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করব পার্থ চট্টোপাধ্যায়ের লেখা ক্যামেরা। পার্থ চট্টোপাধ্যায় একজন স্বনামধন্য লেখক। আসাম এবং বাংলায় ওনার বহু বই বিখ্যাত হয়েছে। ওনার বিখ্যাত গল্প হতাশ হবেন নাকে ইংরেজিতেও অনুবাদ করা হয়েছে। ওনার কিছু সুবিখ্যাত বই হলো অশ্বত্থামা হত, যখন যৌবন, এ জীবন ধন্য করো ইত্যাদি। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। এবারে জাপান যাবার সময় আমাদের কাগজের ফটোগ্রাফার রজত সেন বলেছিল, সুবীর বাবু, অনেক দিন ধরে আমার শখ একটা জাপানি শিকন ক্যামেরা। তা আপনি যখন জাপান যাচ্ছেন তখন যদি আমার জন্য একটা ক্যামেরা নিয়ে আসেন। আমি বলেছিলাম, যদি ফরেন এক্সচেঞ্জে টান না পড়ে নিশ্চয়ই আনব। রজত সেনকে আমি খুব পছন্দ করি। ফটোগ্রাফিতে দারুণ হাত। সেবার পাকিস্তান যুদ্ধের সময় বাংলাদেশের ভেতর ঢুকে গাছে উঠে খান সেনাদের ছবি তুলেছিল। বছর দুয়েক আগে প্রেস ফটোগ্রাফির প্রদর্শনীতে ওর ফার্স্ট প্রাইজ পাওয়া ছবিটা নিয়ে বিদেশের কোন একটা কাগজে প্রবন্ধও বেরিয়েছে। রজত বলেছিল, আমি রোলিফ্লেক্স ক্যামেরা ব্যবহার করি, কিন্তু সেবার বাংলাদেশ যুদ্ধের সময় খান সেনাদের তাড়া খেয়ে পালাবার সময় লেন্সটা একটু চোট খেয়ে গেছিল। শাড়ি নিয়ে অবশ্য চলছে, কিন্তু একটা শিকন পেলে আর কথা নেই। আপনি একটু বিশেষভাবে চেষ্টা করবেন সুবীরবাবু। বলেছিলাম, আচ্ছা করব। তামাম মার্কিন মুলুক ঘুরে জাপানের টোকিওতে যখন এলাম তখন পকেটে রীতিমতো টান পড়েছে। জাপান খুব ব্যয়বহুল জায়গা। রেস্তোরাঁয় খাবার দাম আমেরিকার দ্বিগুণ। আমাদের হোটেল নিওয়াটানি চার্জ নিচ্ছে দিনে প্রায় $250। আমার নিজের কিছু জিনিস কেনার আছে। ক্যামেরার কথা তো মনেই ছিল। খোঁজ নিয়ে জানলাম $200 কমে একটা শিকন ক্যামেরা পাওয়া মুশকিল। কাজেই ক্যামেরা কেনার পরিকল্পনা ত্যাগ করতেই হলো। তবু ক্যামেরার দোকান দেখলেই থমকে দাঁড়িয়ে পড়ি। কাচের জানলা দিয়ে দেখি সারি সারি ক্যামেরা সাজানো রয়েছে, তলায় দাম লেখা। টোকিওর চৌরঙ্গি হলো গিঞ্জা। চৌরঙ্গির সঙ্গে তুলনা করলে অবশ্য কিছুই বলা যায় না। অন্তত গোটা ছয়েক চৌরঙ্গি এক করলে যা হয়। বিরাট বিরাট চৌড়া রাস্তা, আর পাশে সারি সারি জমকালো দোকান। এক একটা দোকান আবার 5-6 তলা। রাস্তার দুধারে আলোয় আলো। গিঞ্জা ক্রাফট নামের এক ক্যামেরার দোকানে এসে দেখি শিকন ক্যামেরার ছড়াছড়ি। আমি ঘুরে ঘুরে দেখছি। এমন সময় দোকানির একজন এসে ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন, কন্নিচিওয়া, হাউ মে আই হেল্প ইউ স্যার? আমি বললাম, নো ইটস ওকে, আই এম ফাইন। লোকটি বললেন, ক্যামেরা, ইউ বাই ক্যামেরা? আমি বললাম, yeah, I would like to buy some Nikon camera. I'm thinking about getting it from Hong Kong. Same price. This is also duty free, so. Okay, is there any second-hand camera here which I can get? লোকটি বললেন, Second hand? Wait. One camera there. Will you take? We don't keep old camera, but it has a history. If you like, we can give. আমার বেশ অবাক লাগলো। ক্যামেরার আবার ইতিহাস। বেশ কৌতূহলী হয়ে উঠলাম। বলুন না, I would very like to hear the history. ভদ্রলোক ভেতর থেকে একটি ক্যামেরা নিয়ে এলেন, একেবারে স্ট্র্যাপ শুদ্ধ। স্ট্র্যাপ খুলে ক্যামেরাটি বার করলেন। তারপর যা বললেন সেটা হলো এই: Few years back, we sold this camera to a Japanese gentleman. He used to live in Osaka. After 7 days from buying it, he came back to our store. According to him, there was some problem in lens.
because any picture he trying to take, he can see some shadows. The person thought there was some problem in the film. Even after changing the film, there was the same problem. He even returned the pictures. We also saw them, but we cannot understand them. Some very shadow apparition, very much like human, but not human. In some pictures, the number were few, some there are many. We took back the camera and told him, we are sending this camera to the factory. If there is any problem, it will be rectified. And within 7 days, we will speed post this camera with our own price to you. You don't worry. But to our astonishment, the factory could not find any problem in the camera. Our mechanic gave good oil in the camera. But when we tried our best to send the camera back to Osaka, but we found out the gentleman had died few days ago. But there was no family member who could claim the camera, so we took it back. Since then, the camera is here. Even after 1 year, when no one came to claim it, we are selling it at the rate of a second-hand object. আমি বললাম, if there is a problem in the picture, then what will I do with the camera? ভদ্রলোক বললেন, after oiling, there was no problem. You can test. Look, clear picture. ভদ্রলোক কতগুলো ছবি দেখালেন, খুবই স্বাভাবিক ছবি সেগুলো। What's the price? এবার আমি জিজ্ঞেস করলাম। Very low, 60 yen. If you buy a new, it's 170 yen. But we are giving it to you in 60. ক্যামেরাটার দিকে তাকিয়ে দেখলাম, লেন্সের ওপরে ভিউ ফাউন্ডারের গায়ে লেখা আছে শিকন। বেশ মোটা লেন্সের মুখটা। টেলিস্কোপিক লেন্স লাগিয়ে নিলে এই ক্যামেরা দিয়ে দিগ্বিজয় করা যাবে। খুব হ্যান্ডি ক্যামেরা, ভারী নয়। আমি কি মনে করে কিনেই ফেললাম। কলকাতায় ফিরে রজত সেনকে ক্যামেরাটা দিলাম, কিন্তু বললাম না ওটা সেকেন্ড হ্যান্ড। অত সস্তা দামে এমন একটা ভালো ক্যামেরা এনেছি বললে রজত ভারী খুশি হলো। বলতে লাগলো, আমার যা উপকার করলেন সুবীরবাবু, এর আর কোনো প্রতিদান নেই। দিন কতক পরে রজত আমার কাছে হন্তদন্ত হয়ে ছুটে এলো। সুবীরবাবু, আপনার ক্যামেরাটা না ডিফেক্টিভ। আমি চমকে উঠলাম, তাহলে কি আবার ক্যামেরাটা ট্রাবল দিতে শুরু করেছে? মুখে বললাম, কেন, কি হয়েছে? রজত বলল, এই দেখুন, প্রথম ছবি তুলতে গিয়ে এই বিপত্তি। প্রত্যেক ছবিতে এইসব কালো স্পট। এরা কারা? দেখুন, 20 বছর চাকরি করছি, আমার ক্যামেরায় কখনো বাজে ছবি ওঠেনি। আমি চমকে উঠলাম, কিন্তু মুখে কোনো ভাব না ফুটিয়েই বললাম, দেখি ফটোগুলো। এটা কার ফটো? দেখলাম একটা কিশোর ছেলের ছবি, ক্রিকেট খেলছে নানান পোজে, খুব সপ্রতিভ চেহারা, কিন্তু প্রত্যেকটি ছবির পিছনে কালো কালো সিলোয়েট মূর্তি, মনে হচ্ছে যেন কোনো ছায়া মূর্তি। আমার মুখ দিয়ে কোনো কথা শুনল না। মুখে প্রাণপণে হাসি আনবার চেষ্টা করলাম, তারপর শুকনো হাসি হেসে বললাম, ও কিছু না, হয়তো কোনো কিছুর ছায়া এসে পড়েছে, নতুন ক্যামেরা বলে এখনো ধাতস্থ হয়নি। রজত সেন দু একটা কথা বলে অসন্তুষ্ট হয়ে চলে গেল, কিন্তু একটা বিরাট ভয় আমাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। ওগুলো কি সেই একই ধরনের ছায়ামূর্তি? এই ক্যামেরার জাপানি মালিকের মৃত্যুর আগেও তার ছবিতেও এমন ছায়ামূর্তি ফুটে উঠেছিল। তাড়াতাড়িতে জেনেই নেওয়া হয়নি ছেলেটি কে, কিন্তু কেন যেন মনে হতে লাগলো ওই ফুটফুটে কিশোর ছেলেটির সামনে একটা বিরাট বিপদ। সারা রাত ঘুমোতে পারলাম না। পরদিন সকালে উঠেই চলে গেলাম রজত সেনের বাড়ি। গিয়েই শুনলাম রজত সেন বাড়ি নেই। কোথায় গেল এত সকালে? একজন বৃদ্ধা, সম্ভবত রজত সেনের কোনো নিকট আত্মীয়া, চোখ মুছতে মুছতে বললেন, রজতের ছোট শালাটি আজ পরে স্কুলে যাবার সময় গাড়ি চাপা পড়ে মারা গেছে গো।
খবর পেলেই বাড়ির সবাই ভবানীপুর চলে গেছে। আমি বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলাম। মাস দুয়েক পরে শোকটা সামলে ওঠার পর রজতকে বললাম, রজতবাবু, একটা কথা জিজ্ঞেস করব? আমার কথা কিছু মনে করবেন না? হ্যাঁ? না না, বলুন না। ওই ক্যামেরায় আর কোনো ছবি তুলেছেন? রজত মৃদু হেসে বলল, হ্যাঁ সুবীর বাবু, রোজই এখন ওই ক্যামেরা ব্যবহার করি। আর কোনো কালো স্পট? না না, এখন একেবারে ভালো ছবি উঠছে। আপনার একটা ছবি তুলে দেব? না না। আমি সভয় যেন আর্তনাদ করে উঠলাম। সে কি সুবীর বাবু, ছবি তোলার নাম শুনে ওরকম আটকে উঠলেন কেন? আমি বললাম, না না, তেমন কিছু না। ছবি তুলতে আমার আসলে খুব একটা ভালো লাগে না। এই তো টেকো চেহারা। রজত হেসে বলল, আচ্ছা আচ্ছা, তাহলে থাক। আপনার ভাগ্নির বিয়ে তো আসছে মাস, আমিই ছবি তুলে দেব। আমি এড়াবার চেষ্টা করলাম, কিন্তু বিয়ের দিন রজত একেবারে বিয়ের আসরে ক্যামেরা নিয়ে এসে হাজির। সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ের ছবি তুলল, প্রায় গোটা 4 রিল। বরযাত্রীরা খুব খুশি। তারা রজত সেনের নাম জানে। অত বড় ফটোগ্রাফার তাদের ছবি তুলছে, এতেই তারা খুশি। মনটা আমার অজানা আশঙ্কা একেবারে নিস্তেজ হয়েছিল। রজতকে নেমন্তন্ন না করলেই হতো, কিন্তু আবার উপায়ও ছিল না। আমার বোনের শ্বশুর বাড়ির পাড়াতেই রজতের বাড়ি। আমার ভাগ্নিকে সে ছোটবেলা থেকে চেনে, ওরাও মামা মামা করে। কিন্তু সেদিন অফিসে রজত আমাকে ছবি দেখাতে আমি আটকে উঠলাম। রজত বলল, এই দেখ, আবার সেই কালো স্পট সুবীর বাবু, ক্যামেরাটা আবার বিগ্রত শুরু করেছে। দেখি নতুন জামাইয়ের ছবির ঠিক পিছনে একটা কালো আবছা মূর্তি, ঠিক যেমন দেখেছিলাম রজতের শালার ছবির পেছনে। আমি থাকতে না পেরে বললাম, রজতবাবু, বড় অলক্ষণে এই কালো স্পট। রজতের মুখ কঠিন হয়ে উঠল। কেন বলুন তো? আমি আগের ঘটনা চেপে গিয়ে বললাম, কেন যেন মনে হচ্ছে আপনার শালার ছবিতেও এমন কালো স্পট পড়েছিল। তারপরেই তো সেই অ্যাক্সিডেন্টটা হলো। রজত সেন বলল, সুবীর বাবু, আপনি না বিদেশ ঘুরে এসেছেন, এসব ঘটনায় বিশ্বাস করেন? এসব স্পট আসলে মেকানিক্যাল ডিফেক্ট ছাড়া আর কিছুই না। মনে মনে প্রার্থনা করলাম, হে ভগবান, তাই যেন হয়। কিন্তু তার 4 দিন পরেই এক সর্বনাশা ঘটনা ঘটল আমার জীবনে। আমার ভাগ্নি মমতা আর জামাই রঞ্জন গোপালপুরে হানিমুন করতে গিয়েছিল। টেলিগ্রাম পেলাম সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে গেছে রঞ্জন। 2 দিন পরে 15 মাইল দূরে তার ছিন্ন ভিন্ন মৃতদেহ পাওয়া গেছে। পাগলের মতো আমরা বাড়ির সবাই গোপালপুরে ছুটে গেলাম। গোপালপুর থেকে যখন ফিরলাম তখন মমতা প্রায় পাগল হয়ে গেছে। এক নিমেষের মধ্যে কি সর্বনাশ নেমে এলো আমার জীবনে। আমার বোন আর ভগ্নিপতিকে সান্ত্বনা দেবার ভাষা আমি খুঁজে পেলাম না। অথচ সমস্ত কিছুর জন্য আমার নিজেকেই দায়ী মনে হতে লাগলো। ওই ক্যামেরাই সব কিছুর জন্য দায়ী। রজত সেনের খোঁজ করলাম অফিসে গিয়ে, শুনলাম ও ট্যুরে বেরিয়ে গেছে। আমি 1 মাসে ছুটি নিয়ে মমতাকে নিয়ে হরিদ্বার বেড়াতে চলে গেলাম। হরিদ্বারে হরকি পৌরির সামনে বেড়াতে বেড়াতে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। ভদ্রলোক চণ্ডীগড়ের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নাম ডক্টর হরবংশ সিং। কথায় কথায় বললেন যে উনি আত্মা নিয়ে গবেষণা করছে, এবং সবচেয়ে আশ্চর্যের কথা যা বললেন সেটা এই যে শক্তিশালী কোনো ক্যামেরার সাহায্যে কখনো কখনো নাকি প্রেতাত্মার ছবি তোলা যায়। আমি বললাম, তাও কি হয়? উনি বললেন, এ নিয়ে অনেক গবেষণা হয়েছে, আমেরিকাতে সত্যি সত্যি এমন অনেক ছবিও উঠেছে। আমি তখন ক্যামেরার ঘটনাটা বললাম। শুনে উনি বললেন, কি আশ্চর্য, ঠিক এমন এক ক্যামেরার কথা বার্লিন প্যারাসাইকোলজিক্যাল সোসাইটির জার্নালে বার হয়েছিল।
সে ক্যামেরা দিয়ে এভাবে নানান প্রেতাত্মার ছবি তোলা যেত। অবশ্য জাপানে ও ক্যামেরা আসার কথা নয়, কিন্তু আমার মনে হয় যে কোনো কারণে হোক ওই লেন্সটি অত্যন্ত শক্তিশালী এবং এই জন্য প্রেতাত্মাদের ছবি ধরা পড়ে। অনেক সময় কারুর মৃত্যুর আগে দুষ্ট প্রেতাত্মা তার সঙ্গ দেয়। সেই সময় ছবি তুললে ওই প্রেতাত্মার ছবি উঠে যাওয়া স্বাভাবিক। যাই হোক, আমি আপনার সঙ্গে কলকাতায় গিয়ে ক্যামেরাটি আর ছবিগুলি একবার পরীক্ষা করব। হয়তো এটার থেকে একটা বিরাট গবেষণার সূত্র পেয়ে যেতে পারি। হরবংশ সিং সত্যি সত্যি আমার সঙ্গে কলকাতায় চলে এলেন। বড়দিন অফিসে গিয়ে রজতের খোঁজ করে জানতে পারলাম রজত সেই দিনই সকালে কায়রো চলে গেছে। কায়রো? একটি প্লেন কোম্পানির প্রথম ফ্লাইট শুরু হচ্ছে। জনাদশেক সাংবাদিককে নিয়ে যাচ্ছে। রজত তার মধ্যে জায়গা পেয়েছে। আজ রাতে দিল্লি থেকে ফ্লাইট। এই প্লেন কোম্পানির সৌজন্যে আমাদের কাগজে একটি সাপ্লিমেন্টও বেরোবে। রজত দিল্লি থেকে তার কিছু ছবিও পাঠাবে। হরবংশ সিংয়ের কাছে ক্ষমা চাইলাম। এত দূর ছুটে এলেন ভদ্রলোক, অথচ রজতকেই পাওয়া গেল না। রজত আবার কায়রো থেকে লন্ডন যাবে, মাসখানেকের প্রোগ্রাম। রাতে বসে অফিসে কাজ করছি। আমাদের সাব এডিটর মুকুন্দবাবু টেলিপ্রিন্টারের সামনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তিনি চিৎকার করে উঠলেন। আমরা ছুটে গেলাম। দেখি টকটক করে খবর আসছে, কায়রোগামী নতুন বিমানটি দিল্লি থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই আগুন লেগে বিধ্বস্ত হয়ে গেছে। বিমানের যাত্রীদের কেউই বেঁচে নেই। 30 জন সাংবাদিক ছিলেন এই প্লেনে। প্রথম দিল্লি কায়রো রুটের উদ্বোধনী ফ্লাইটেই এই দুর্ঘটনা ঘটল। সারা অফিসে শোকের ছায়া নেমে এলো। তারপর শোক শান্ত হলে আমাদের নিউজ এডিটর শম্ভুবাবু বললেন, যাত্রীদের কোনো ছবি পাওয়া যায় না? রজতের না একটা ফিল্মের রোল পাঠাবার কথা ছিল। দেখো তো ফটোগ্রাফির ঘরে গিয়ে, ওদের খবরটা এখন দিও না। কিন্তু আমাকে আর যেতে হলো না। একটু পরেই 3-4টে ফটো নিয়ে এসে হাজির হলো চিফ ফটোগ্রাফার চঞ্চল ঘোষ। চঞ্চল এসে বলল, শম্ভুদা কি ছবি পাঠিয়েছে রজত? প্রত্যেকটা ছবিতে কালো স্পট। স্পট? হ্যাঁ, এই দেখো না। বলে চঞ্চল ফটোগ্রাফগুলো টেবিলে রেখে দিল। দিল্লি কায়রো ফ্লাইটের যাত্রী সাংবাদিকদের রিসেপশনের একটা ছবি, হোটেলের লনে তোলা। ছবিতে সকলের চেহারা স্পষ্ট, কিন্তু ছবির মধ্যে সেই কালো কালো কতগুলি আবছা ছায়া মূর্তি। ঠিক আগে প্রত্যেকবার যেমন দেখা গিয়েছিল তেমনি। ছবিগুলোর দিকে তাকিয়ে আমার মাথা ঘুরে গেল। সারা পৃথিবী দুলতে লাগলো। আমি জ্ঞান হারালাম।